খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে বাংলাদেশি ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ। বর্তমানে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীরা যতদিন পড়াশোনা অব্যাহত রাখেন ততদিনই আমেরিকায় থাকার সুযোগ পান। তবে ট্রাম্প প্রশাসন নতুন যে নিয়মটি করতে যাচ্ছে তাতে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীরা পড়াশোনার জন্য সর্বোচ্চ 4 বছরের বেশি আমেরিকায় থাকতে পারবেন না। পড়াশোনা শেষ করার পর আগের মতোই অতিরিক্ত 60 দিন তারা সময় পাবেন তাদের স্ট্যাটাস অর্থাৎ লিগ্যাল স্ট্যাটাস ঠিক করার জন্য। এই প্রস্তাবে এই বিদেশি সাংবাদিকেরা ভিসা নিয়ে এই আমেরিকা অবস্থান করতে পারবেন মাত্র 240 দিন, যদিও তারা বাড়তি আরো 240 দিন আমেরিকায় থাকার আবেদন করতে পারবেন। তবে চীনের সাংবাদিকেরা ব্যতিক্রম, তারা শুধু 90 দিনের জন্য ভিসা পাবেন। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বলছে অনেকেই ভিসা জালিয়াতির এই সুযোগ নিয়ে পুরো জীবনই শিক্ষার্থী হিসেবে আমেরিকায় কাটিয়ে দিচ্ছেন। নতুন নিয়মে সেটা বন্ধ হবে। একই সময় জানানো হয়েছে চলতি বছর বিভিন্ন অনিয়মের কারণে 6000-এর বেশি ইন্টারন্যাশনাল শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। দেশের ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো আগামী সপ্তাহে শিকাগোতে বড় ধরনের অপারেশন চালাতে যাচ্ছে আইস। একদিকে অবৈধ অভিবাসীদের ধরপাকড়, অন্যদিকে সিটির অপরাধ কমিয়ে আনতে বড় আকারে এই অভিযান চালানোর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। লস অ্যাঞ্জেলেস সিটির অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আগে থেকে আইসকে সহযোগিতা করতে ন্যাশনাল গার্ডকে প্রস্তুত করে রাখা হচ্ছে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে সিএনএন বলছে 5 সেপ্টেম্বর এই অভিযান শুরু হতে পারে। তবে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এই ধরনের অভিযানের বিরোধিতা করছে ইলিনয়েসের গভর্নর। তিনি সতর্ক করে দিয়ে বলছেন তার জনগণকে যারাই আঘাত করতে আসবে তাদেরকে আইনের মুখোমুখি হতে হবে। দেশে বাইরের খবরে থাকছে আমেরিকার বিরুদ্ধে বড় ধরনের কূটনৈতিক শোডাউনের প্রস্তুতি সম্পন্ন করেছে চায়না। শুধু অর্থনীতিতে দ্বিতীয় অবস্থানে থাকা নয়, চায়না এবার কূটনীতিতেও নেতৃত্ব দিতে চায়। তার অংশ হিসেবে 3 সেপ্টেম্বর অনুষ্ঠিত মিলিটারি প্যারেডে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পাশাপাশি দেশটিতে যাবেন নর্থ কোরিয়ান লিডার কিম জং উন। চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন কিমের সাথে বৈঠক করতে চান তিনি। ওভার ট্রাম্প করে তার আগেই কিম জং উনকে নিজের দেশে নিতে চায় না। একই সাথে বিশ্ব অর্থনীতিতে নিজেদের সম্পর্ক বাড়িয়ে চলছে এশিয়ার দেশটি। বাংলাদেশের নির্বাচনী কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে চায় তারা। চূড়ান্ত ভোটার তালিকা 30 নভেম্বর, আইন বিধি সংস্কার 30 সেপ্টেম্বরের মধ্যে, অংশীজনদের সঙ্গে সংলাপ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে করতে চায় কমিশন। ইসির নির্বাচনী কর্মপরিকল্পনা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিত না করে নির্বাচনের দিকে যাওয়াটা সরকারের আগের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মনে করে এনসিপি। জামাত ইসলামী এই রোডম্যাপকে গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক বলে মনে করছে। এইসব বিষয় নিয়ে আলোচনা করব টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আর ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল, এবং আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান এবং রাজনৈতিক বিশ্লেষক ও স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও মোহাম্মদ মালেক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর কবির হাসান, শিক্ষক আপনি, শিক্ষার্থীদের একটি বিষয় দিয়ে শুরু করতে চাই। ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের বিষয়ে নানা সময় অর্থাৎ গত কয়েক মাসে নানা সময় নানা ধরনের পদক্ষেপ নিতে দেখেছি। কখনো বলা হচ্ছে হার্ভার্ড, কলম্বিয়ার মতো বিশ্ববিদ্যালয়গুলো তারা ইন্টারন্যাশনাল শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না, কড়াকড়ি হচ্ছে। আবার গত সপ্তাহে দেখলাম প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন যে 60,000 চীনা শিক্ষার্থীকে তিনি সুযোগ দিতে চান এবং তিনি মনে করছেন যে তাদেরকে সুযোগ না দিলে সেটা অর্থনীতির জন্য ক্ষতি হবে। আবার আজকেই ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি নতুন যে নিয়মটি করতে যাচ্ছে 4 বছরের বেশি কাউকে দেয়া যাবে না। 4 বছরের বেশি প্রয়োজন হয় কি, কিংবা হলে তখন তারা কি করবেন? না, দেখুন, এখনো নিয়মটা ক্লিয়ার না, এখনো এটা আইনি পর্যায়ে যায়নি। কারণ আমার মনে হচ্ছে যে ওটা বোধহয় এখন পাবলিক কমেন্টের জন্য পাঠিয়েছে, কিন্তু এটা একটা বিরাট অসুবিধার সৃষ্টি করবে। আমেরিকান মানে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি বা ব্যাচেলর ডিগ্রি 4 বছরের প্রোগ্রাম। তো আপনি যখন ভিসা পান আপনাকে তখন ভিসা 4 বছরের জন্য দেওয়া হয়, কিন্তু কোনো কারণে যদি আপনি 4 বছরের ডিগ্রি শেষ না করতে পারেন তখন এটা বলে ডিউরেশন অফ স্টে, এটা অটোমেটিক্যালি বাড়তে থাকে অ্যাজ লং অ্যাজ আপনি ওই ইউনিভার্সিটির ছাত্র থাকেন। কিন্তু এই ইয়াতে একটা পজিটিভ দিক আছে যে যারা আসবে তারা জেনে শুনে 4 বছরের ডিগ্রি শেষ করতে হবে। আর নেগেটিভ দিক হলো কারো যদি কোনো কারণে ডিগ্রি শেষ না করতে পারে, মনে করেন একটা সেমিস্টার বাকি আছে, তাকে ফিরে যেতে হবে। আমার মনে হয় না এটা ঢুকে টিকবে। এমনিতে আমরা মানে ছাত্র সংখ্যাটা আছি, আরো যদি একটা
কন্ডিশন আরোপ করে তখন আমরা ছাত্র লুজ করতে থাকবো আমেরিকাতে। এটা একটা বিরাট কনসার্নের ব্যাপার। আমি যে ইউনিভার্সিটিতে পড়াচ্ছি গত সেমিস্টারে এখানে 800 ছাত্র কমে গেছে। এটা দুইটা ব্যাপার, একটা হলো ডেমোগ্রাফিক, যে আমেরিকাতে যারা স্কুল গোয়িং মানে কলেজ গোয়িং যারা ছাত্র যেই মানে বয়স হবে সেটার সংখ্যা কমে গেছে। তো সাধারণত সেটাকে আমরা মানে কম্পেনসেট করি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দিয়ে। ট্রাম্প একটার পর একটা মানে কন্ট্রাডিক্টরি কথা বলে, একবার স্টুডেন্টকে একবার আবার বলে যারা এখান থেকে ব্যাচেলর ডিগ্রি করবে তাদেরকে গ্রিন কার্ড দিয়ে দেওয়া হবে। তার কথার আগা মাথা নাই। এবং এবং আমার অনেকে মনে যে ট্রাম্প মানে এই জিনিসগুলো করছে। আমি আজকে আমার লাঞ্চে আমার রিপাবলিকান বন্ধুর সাথে আলাপ করছিলাম, সে ডাই হার্ড মানে রিপাবলিকান। সে বলে যে তার এই কথার আগা মাথা নেই, সে বুঝতে পারে যে সে আমেরিকা কোন দিকে নিয়ে যাচ্ছে। এবং সেইটাও বলছে যে ডেমোক্রেটসদের জন্য সবচেয়ে বড় অপরাধ হলো ট্রাম্প নিজে হিমসেলফ, বিকজ হি ইজ রিয়েলি ক্রিয়েটিং লট অফ কনফিউশন। এবং এটার একটা ভালো ইম্প্যাক্ট পড়বে, এটার ইম্প্যাক্ট আমরা ফেস করবো যারা ইউনিভার্সিটি শিক্ষকতা করি আমেরিকাতে। এবং আমার মনে হয় আলটিমেটলি এটা হবে না এই কারণে আমার ট্রাম্প যেহেতু একটার পর একটা সমস্যা উক্রেনের সমস্যার সমাধান করে দিয়ে করতে পারলো না, তারপরে যে সমস্ত ক্লেম সে অনেক অলওয়েজ তার একটা ইয়ে আছে যে পাবলিক মানে ফেসে সে খেতে চায়, লোকজন তাকে টোয়াস করো, সে একটু ব্যস্ততা দেখা দিচ্ছে, কিন্তু আলটিমেটলি তার পলিসি কোন দিকে যায় সেটা তার ভাবা উচিত। মানে এটা আরেকটা জিনিস আমি অ্যাড করতে যাচ্ছি, এইটা কিন্তু প্রথম ট্রাম্পের এরাতে তাই ছিল, কিন্তু তার আশেপাশে যারা ছিল তারা তাকে মানে মানে রেস্ট্রেন করতে পারতো যে এটা তুমি করো না, এটা করো না। কিন্তু এখন যারা আছে সব জি হুজুরের যুগ, মানে তারা যদি এক বলে এক, ওরা বলে 10, এই অবস্থা আছে। তাহলে আপনি কেন মনে করছেন যে এটি হবে না? কারণ ট্রাম্প তো আর একা সবকিছু করছেন না। ইউক্রেন হয়তো অন্য কেউ একজন দেখছেন, ইমিগ্রেশন কেউ একজন দেখছেন, স্টুডেন্টদের বিষয়টা কেউ একজন দেখছেন, এবং সবাই তো ট্রাম্পকে সমর্থন করছেন। তাহলে সেইটা না হওয়ার কারণটা কি? অর্থাৎ চাইলে তো এটি করা সম্ভব। সেটা জি হুজুরের দল। আপনি দেখেন এই যে কিছুদিন আগে সিডিসি যে একজনকে ইয়ে করেছে, মানে নতুন 2 সপ্তাহ হয়নি, তাকে ফায়ার করে দিচ্ছে কারণ সে ট্রাম্পের পলিসির মধ্যে যাচ্ছেন। তার মানে কি তার পলিসিটা কি সে নিজেও তো জানেন। আপনি ইউ আর রাইট, সে নিজে দেখছেন না, কিন্তু যারা পলিসি করে তারা অনেক সময় হতভম্ব যে সে কি বলছে, কি শিখায় আসলাম আর কি বলতেছে সে, তার মাথার আগা মাথা ঠিক নাই। এবং এইটা অনেক মানে এটা আমেরিকার জন্য একটা আনস্টেবল প্রেসিডেন্ট আমাদের জন্য ভালো হচ্ছে না। আপনি যে কথাটা বললেন এটা আমি আমার অ্যানালাইসিস থেকে বলছি, কারণ এটা তো একটা প্রেসার গ্রুপ আছে, তাই না? সে ওয়ান অফ দ্য রিজন আমি এখন কনভিন্স কেন সে আইভি লিগ বা বিগ বিগ ইউনিভার্সিটির বিরুদ্ধে গেছে, কারণ তার ছেলেকে হার্ভার্ডে চান্স দেওয়া হচ্ছে। হার্ভার্ড দিয়ে শুরু করছে এক এক করে, এবং হার্ভার্ডকে কিন্তু ডক্টর কবির স্যার, এটার কিন্তু ভিত্তি পাওয়া যায়নি, কারণ তার পরিবার থেকে বলা হয়েছে হার্ভার্ডে তার ছেলে আবেদনই করেনি। এটা মিথ্যা কথা বলতেছে সে। ওকে, আমার কাছে ইনসাইড ইনফরমেশন নাই, কিন্তু ট্রাম্প মানে আমি তার কথা বিশ্বাস করিনি। ওকে, ট্রাম্প নিজে বলছে সেটা বিশ্বাস করি না। ওকে, জি, আপনি বিশ্বাস করছেন না। মোহাম্মদ মালিক, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, বাংলাদেশি শিক্ষার্থীরা আমেরিকাতে আসাটা বাড়ছিল, এবং গত বছরের ডেটা বলছিল যে 13তম থেকে 8ম স্থানে বাংলাদেশ চলে গেছে। বাংলাদেশ হয়তো 1-2 নেই, 1-এ চায়না, 2-এ ভারত, সেসব শিক্ষার্থীরা আসছে। চায়নার সাথে ট্রাম্প দায়িত্বে আসার পরে টেরিফ নিয়ে একটা বড় ধরনের ক্যাচাল হলো, ভারতের সঙ্গে শুরু হয়ে গেছে গতকাল থেকে। এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা মূলত এইসব দেশ থেকে বেশি আসছিল, বাংলাদেশি শিক্ষার্থীরা অল্প পরিমাণে হলো বিপুল সংখ্যক আসার একটা ফ্লো তৈরি হচ্ছিল। সেই জায়গায় যদি এই ধরনের একটা নিয়ম হয় 4 বছরের মধ্যে চলে যাওয়া, নর্মালি 4 বছরের মধ্যে সাধারণত হয়ে যায়, কিন্তু যারা পিএইচডি স্টুডেন্ট, যারা আরো একটি বিষয় ডিগ্রি নেওয়ার পরে অন্য আরেকটি বিষয়ে তারা ডিগ্রি নিতে চায়, সেসব শিক্ষার্থীরা তো সমস্যায় পড়বে। বাংলাদেশিরা কি ধরনের সমস্যায় পড়বে বলে আপনার কাছে মনে হচ্ছে? না, দেখুন, এখানে কবির ভাই তো ইউনিভার্সিটির অধ্যাপক, তিনি ভালো করে বুঝিয়ে বললেন বিষয়টি। তো আপনি স্পেসিফিক্যালি যেটা জানতে চাচ্ছেন, তো বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মানে কি ধরনের প্রভাব পড়বে। অ্যাকচুয়ালি যদি এটি হয় যে 4 বছরের মধ্যে পড়াশোনা শেষ করতে হবে, তাহলে অন্যান্য দেশের স্টুডেন্টদের ক্ষেত্রেও যে যেটার প্রতিক্রিয়া হবে, বাংলাদেশের স্টুডেন্টদের সেই একই প্রতিক্রিয়া হবে। তবে আমি যেটা মনে করি যে, দেখুন, কবি ভাই কিন্তু বলেছেন যেটি হয়তো অবাস্তবিক নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। আমার কাছে তাই মনে হয় যে আইডিয়ালি একজন স্টুডেন্ট 4 বছরের মধ্যে এখানকার যে কোর্স আছে বা যে ডিজাইন করা আছে 4 বছরের মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু
নানা কারণেই অধিকাংশ ছাত্রই, আমি এখানে এতদিন ধরে আছি, আমি তো দেখেছি অনেক বাংলাদেশ স্টুডেন্ট যারা এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এসে পড়াশোনা করেছে, কেউ কমপ্লিট করেছে, কেউ করতে পারেনি। It's really tough to complete the course within 4 years because foreign স্টুডেন্টদের সবচেয়ে বড় একটা সমস্যা আর্থিক সমস্যাটা। অর্থাৎ আপনি যদি অর্থাৎ 4 বছরের মধ্যে আপনি পড়াশোনা শেষ করতে চান, যে প্রোগ্রামটিতে আপনি শেষ করতে চান, তাহলে যেটি হবে আপনাকে বেশি বেশি ক্লাস নিতে হবে। অর্থাৎ আপনি কিন্তু তখন অর্থ উপার্জনের অন্য কোনো পথ, যদিও লিগালি তার অর্থ উপার্জন করার কথা নয়, কিন্তু তারপরে তো একটা ছাত্র হিসেবে কবির ভাই ভালো বলতে পারবেন হয়তো, মানে 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 20 ঘন্টা বা এরকম একটা কিছু আওয়ার সে বা কলেজের বিভিন্ন প্রোগ্রামে কাজ করার সুবিধা পায়। এর বাইরেও আনঅফিসিয়ালি অনেকেই শুধু বাংলাদেশ থেকে টাকা এনে সবাই কিন্তু পড়াশোনা করতে পারে না। তার কারণ বাংলাদেশ থেকে যেমন বড় লোকের ছেলেপেলেরা যাদের এখানকার কোর্স ফি দেওয়া মোটেও অসম্ভব কিছু নয়, কিন্তু আবার মধ্যবিত্ত শ্রেণী থেকে অনেক ছাত্র আসে যাদের বাবা মাদের এই তার সমস্ত খরচ নির্বাহের মতো পর্যাপ্ত টাকা সময়ের মধ্যে দিতে পারে না। যে কারণে হয় কি, সে তখন বিভিন্ন জায়গায় আনঅফিসিয়ালি বিভিন্ন কাজ করার একটা প্রবণতা বা প্রয়োজনতা দেখা দেয়। আমি প্রবণতা না বলে প্রয়োজনটাই বলবো। তো সেটি করতে গেলে আসলে 4 বছরের মধ্যে কোর্স কমপ্লিট করা রিয়েলি টাফ। তো এই একটা জিনিস হবে যে যদি সত্যি হয় এটি, আমরা উই হোপ দ্যাট, পরিবারের সাথে আমি বিশ্বাস করতে চাই যে এটি হয়তো হবে না, কিন্তু হলে সেটি যেমন অন্যান্য সব দেশের শিক্ষার্থীদের সমস্যা হবে, এটা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য তো আরো বেশি সমস্যা হবে, বিকজ অফ ফিনান্সিয়াল যে কনস্ট্যান্ট থাকবে, এটি দিয়ে নির্ধারিত সময় কোর্স কমপ্লিট করা রিয়েলি টাফ। আমি জাস্ট একটা বিষয় অ্যাড করতে চাচ্ছি, বাংলাদেশের সাথে আমি ভুলে গেছি। সে যে 4 বছর ইয়েটা দিয়েছে, সে কি জানে যে গ্রাজুয়েট প্রোগ্রাম যারা পিএইচডি করে তাদের অ্যাভারেজ টাইম লাগে 5 বছর। এই 4 বছরের নাম্বারটা থেকে গেল, তখন আমার সন্দেহ হচ্ছে যে সে চিন্তা ভাবনা করে এটা করে নাই, অথবা তার যারা অ্যাডভাইজার আছে তারা হোমওয়ার্ক করে নাই। এবং আমি আপনাকে আরেকটা জিনিস বলছি, আমেরিকার গ্রাজুয়েট প্রোগ্রাম চলছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দ্বারা। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যদি না আসতে পারে এবং আমরা যদি 4 বছরের দেই ভিসা মানে কনস্ট্যান্ট আরোপ করি, তাহলে আমাদের গ্রাজুয়েট প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। আমি 35 বছর যাবত পড়াচ্ছি, আমার একটা পিএইচডি প্রোগ্রাম আছে, 95% of the last 30 years are international students, এবং তাদের মধ্যে মনে করেন 25% আমরা স্টাইপেন্ড দিয়ে আনি, আমরা বলি গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ, আর 75% ওদের বসায় আসে। কিন্তু 5 বছর অ্যাভারেজ টাইম, এবং এই নাম্বারটা মাথায় কোথা থেকে আসছে আমি জানি না। আরেকটা ব্যাপার বলছি, এই যে মানে আনসার্টেনিটি ক্রিয়েট করে যে মনে বললেন যে এই নিয়ম করেছে, এটা শুধু বাংলাদেশ স্টুডেন্ট, সারা পৃথিবীর স্টুডেন্ট ইম্প্যাক্ট করবে। ফরচুনেটলি এবছর আমি লাকি, আমার বাংলাদেশ থেকে 2জন আমার পিএইচডি প্রোগ্রামে এসেছে। আপনি হয়তো জানেন কিনা জানি না, মাঝখানে সে হঠাৎ ভিসা বন্ধ করে দিয়েছিল যে সোশ্যাল অ্যাকাউন্ট দেখবে, তারা ফরচুনেটলি তার আগে ভিসা পেয়ে গেছে। কিন্তু থার্ড একটা স্টুডেন্ট এই ইয়ার মধ্যে ক্যাশটার মধ্যে পড়ে গেছিল, এই জন্য তার ভিসার ইন্টারভিউ ছিল ওই 2 সপ্তাহ গ্যাপের পরে, সে ভিসা পায়নি। তো এখন মনে করেন সে আবার অপেক্ষা করতে 1 বছর, মানে মেন্টাল প্রিপারেশন। আরেকটা জিনিস আমি অ্যাড করছি, যে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম মানে বাংলাদেশে, সত্যি আমি বলতেছি, আমি অনেকদিন ধরে এটা অবজার্ভ করতেছি, যারা বাংলাদেশ থেকে আমেরিকাতে আন্ডার গ্রেড ডিগ্রি করার জন্য তাদের ছেলে মেয়েদেরকে পাঠান, 90% তাদের ফ্যামিলি ফান্ডিং আসে। এবং কারা সে ফ্যামিলি ফান্ড করতে পারে? সব রিচ পিপল, নট মিডল ক্লাস। যারা মিডল ক্লাসে 10% কথা বলতেছে, স্কলারশিপ পায়, তারা ভালো রেজাল্ট করে। এই 10% এর মধ্যে দেখবেন যে আপার ক্লাসের লোকজন, যেহেতু তারা ভালোভাবে ট্রেনিং নিতে পারতেছে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, একটা সিস্টেম জানে, তারা এখানে আসতে পারতেছে। তার মানে এখন কালো টাকা বন্ধ হয়ে কারণে সেটা আর একটা কারণ হবে। আপনি এখন ইচ্ছা করলে আপনি ব্যাংকের এক্সিকিউটিভ, আপনার আসলে মানে এতটা আপনি কামাই করেন না, যেটা আপনি আমার মতো একটা ছোট্ট ইউনিভার্সিটিতে আপনার টিউশন ফি হলো $40,000। $40,000 মানে কত? আবার 50 লক্ষ টাকা। 50 লাখ, জি। 50 লক্ষ টাকা কে দিতে পারে আমাকে বলেন? বাংলাদেশে কয়টা ফ্যামিলি বা চাকরিজীবী আছে, ব্যবসায়ী শ্রেণী ছাড়া অথবা যারা ঘোষ দুর্নীতি করে তারা ছাড়া কয়টা লোক এই টাকা দিতে পারবে? এই গ্রুপটা ডেফিনেটলি আসবে না, তারা অন্য দেশে যাবে। কিন্তু আরেকটা জিনিস আমি অ্যাড করতে যাচ্ছি, আমেরিকা বেঁচে আছে, আমেরিকাতে নাম্বার 1 বিকজ অফ দিস ইমিগ্রেন্ট ট্যালেন্ট। আপনি যদি দেখেন আমেরিকান কর্পোরেট সেক্টর, সায়েন্স, টেকনোলজি, তারা বিদেশের দ্বারা এটা চলতেছে। আমেরিকান পিপলরা মানে আমেরিকান যারা অরিজিনাল সিটিজেন, তারাও কিন্তু লেখাপড়ার দিকে আর সেইভাবে মনোনিবেশ করে না।
আমি যখন সিটিজেন বলি রিগার্ডলেস অফ দ্য কালার এন্ড সেক্স, কারণ আমাদের জেনারেশন সেকেন্ড থার্ড জেনারেশন কিন্তু দেখেন আমাদের মতো আর ইন্টারেস্টেড না মানে পড়াশোনা করা, তার অন্যভাবে জীবন মানে আমেরিকান ধাঁচ আমেরিকান স্টাইল, আমি বলি কোকোনাট কালচারের মধ্যে ঢুকে যায়, বাইরে ব্রাউন ভিতরে একেবারে আমেরিকানদের মতো বিহেভ করে। তো এই জিনিসটা আমেরিকার জন্য লং টার্মে তাদের যে সাইন্টিফিক অ্যাডভান্সমেন্ট পৃথিবীর এক নম্বর সবকিছুতে এইটা থাকবে না, এটা থাকছে কারণ বিকজ অফ ইন্টারন্যাশনাল ট্যালেন্ট দে আর ব্রিংিং টু দ্য ইউনাইটেড স্টেটস। জি, অনেক ধন্যবাদ। আমি একটু add করি একটা লাইন শুধু। কৈরো যেটি বললেন যে যে মানে যে ট্যালেন্ট হান্ট করা, যে শিক্ষার মাধ্যমে আমেরিকার যে রিচ ইন রেসপেক্ট অফ এই যে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে, এটি তো ট্যালেন্টের জন্যই হয়। এটি যেমন বিদেশি ছাত্ররা এটিকে সমৃদ্ধ করছে, ঠিক তেমনি ভাবে আধুনিক বিশ্বে কিন্তু শিক্ষার একটা কমিউনিটি, এবং এই কমিউনিটি সেল করে কিন্তু ইউনিভার্সিটি গুলো আর্ন করে। কৈরব ভালো জানেন যে এখানকার যে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো আছে তাদের সিংহভাগ আয় হয় কিন্তু ফরেন স্টুডেন্টদের কাছ থেকে। তাহলে যদি ফরেন স্টুডেন্ট আসাটা মানে নিরুৎসাহিত হয় কিংবা কমে যায় ব্যাপক হারে, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু একটা অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়বে। জি, অনেকগুলো যদির কথা বলছি, কিন্তু এই যদিগুলো তো অনেকটুকুই এখন নিশ্চিত হয়ে গেছে যে ফরেন স্টুডেন্ট আসা কমে যাচ্ছে। তাদেরকে আসার নানা প্রতিবন্ধকতা, বিশেষ করে আসার আগে তাদের সোশ্যাল মিডিয়া চেক করা এবং এই নতুন নতুন করে নিয়ম করা, অনেকগুলো ইউনিভার্সিটির ফান্ড বন্ধ করে দেওয়া, সবকিছু মিলে ফরেন স্টুডেন্ট আসা কমছে। এবং এটির যে প্রভাবের কথা আপনারা বলছিলেন সেটি হয়তো অদূর ভবিষ্যতে পড়তে শুরু হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, কারণ আমরা এই আলোচনাটি শুরুতে করেছি, প্রচুর সংখ্যক বাংলাদেশিরা এই টিভিএন এর অনুষ্ঠানটি দেখেন, যারা হয়তো ভাবছেন তাদের সন্তানকে শিক্ষার্থী হিসেবে পাঠাবেন, কিংবা অনেক শিক্ষার্থীরাও ভাবছেন যে আসলে এইটির বিশ্লেষণটা কি হবে। এবং সেটি যদি একজন আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসর, একজন রাজনৈতিক বিশ্লেষক যিনি দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করছেন তারা করেন, নিঃসন্দেহে যারা আমেরিকাতে পড়তে আসবেন বলে ভাবছেন তাদের জন্য উপকার হবে। মোহাম্মদ মালিক, আমরা একটু যেতে চাই শিকাগো প্রসঙ্গে যেতে চাই। এর আগে লস অ্যাঞ্জেলেস ঘটনা আমরা দেখেছিলাম, পরবর্তীতে সেখানে ন্যাশনাল গার্ড যোগ করা হয়েছিল, কিন্তু এইবার পরিকল্পনাটাই শিকাগোর সাজানো হচ্ছে। আইস থাকবে, অন্যান্য এজেন্সিগুলো থাকবে এবং সেখানে ন্যাশনাল গার্ড পাশেই থাকবে, যতটুকু সহযোগিতা দরকার তারা সেটি করবে। ইলিনয়েসের গভর্নর বলছেন আমার নাগরিকের কেউ আঘাত করতে পারবে না, আইনের কথা তিনি বলছেন। সবাই আমেরিকাতে আসলে যে কোনো পদক্ষেপ ট্রাম্প যখনই কিছু বলেন পাল্টা একটা আইনের কথা বলা হয়, কিন্তু অনেক সময় ট্রাম্প আসলে করে ফেলছেন কাজগুলো, লস অ্যাঞ্জেলেসে করেছেন। শিকাগোতে এইটা ইতিবাচক হিসেবে আপনি দেখছেন কিনা? কারণ অপরাধ যদি নিয়ন্ত্রণ করা হয়, ডিসিতে অপরাধ কমেছে, এবং একই সঙ্গে এটিকেই দেখছেন যে আসলে অপরাধ কমানোটাই মূল লক্ষ্য, নাকি ডেমোক্রেটিক একটি স্টেট মূল লক্ষ্য বলে আপনার কাছে মনে হচ্ছে? না, দেখুন, এই ইমিগ্রেশনটা কিন্তু এমন একটি ইস্যু, যে ইস্যুটা গত নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু তার নির্বাচনী বিজয়ী হওয়ার জন্য ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, তার মধ্যে ইমিগ্রেশন অন্যতম একটি ইস্যু ছিল। তো আমেরিকার মানুষ কিন্তু অবৈধ যে অভিবাসী আছে তাদেরকে পছন্দ করছে না, এবং তাদের কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং নানা রকম মানে অস্থিতিশীলতা নানা রকম সৃষ্টি হচ্ছে, যেটা ধারণা একটা জেনারেল পারসেপশন আছে, স্পেশালি আমেরিকান হোয়াইট পিপল বা রিপাবলিকানদের মধ্যে। তো কাজে ইমিগ্রেশনটা একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু কিন্তু অবশ্যই। তো এই প্রসঙ্গে আরেকটি কথা বলি যে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি তার আদেশে অনেক কিছুই করছেন, কিন্তু তারপরে কিন্তু কিছু কিছু বিষয় আছে তিনি চাইলে কিন্তু সবকিছু এখনো করতে পারেননি বা করতে পারবেন বলে মনে হয় না। যেমন ধরুন আপনি ইমিগ্রেশনের বিষয়টি, তিনি কিন্তু নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি করেছিলেন যে 11 মিলিয়ন টু মিলিয়ন পিপল তিনি উইদিনে ফিউ মান্থস ডিপোর্ট করে দেবেন, দেশকে বের করে দেবেন, কিন্তু আসলে আমি জানি না সঠিক সংখ্যাটি এই গত 6-7-8 মাসে কতগুলো ইমিগ্রেন্টদের তিনি বের করতে পেরেছেন। তো এই ওনার এই যে কর্মসূচিগুলো বা ওনার যে এক্সিকিউটিভ যে মুভমেন্ট গুলো আমরা দেখছি, সেটি যতটা বেশি এই পলিটিক্যাল তার চেয়ে বেশি যে জিনিসটা হলো যে মানে এই ইমিগ্রেন্ট সংক্রান্ত বিষয় যতটা না ইমিগ্রেন্টদের বের করার বিষয়, তার চেয়ে বেশি ডেমোক্রেটদেরকে একটা শিক্ষা দেওয়াটা তার হলো মূল লক্ষ্য আমি মনে করি। তার প্রত্যেকটা মানে যে নির্বাহী আদেশগুলো আছে বা তার অ্যাক্টিভিটিস আছে, সবকিছু ডেমোক্রেটিক পার্টিকে একটা মানে করার জন্য, মানে কি বলবো এটাকে,
একদম কোণঠাসা করার ব্যাপারটাই তিনি বেশি উৎসাহিত বোধ করেন। তা না হলে উনি যে কাজগুলো করছেন সে কাজগুলো স্পেশালি ডেমোক্রেটিক যে লেট যে সিটি বা স্টেট গুলো আছে সেগুলো কিন্তু তার আক্রমণের লক্ষ্য হচ্ছে। যেমন ধরেন তার এখনকার যে অ্যাক্টিভিটিস আছে অ্যাপার্ট ফ্রম ইমিগ্রেশন, সেটা হলো টাফ অন ক্রাইম। তার মানে কঠোর হস্তে মানে বিশৃঙ্খলা আইন শৃঙ্খলার উন্নতি করা, কঠোর হস্তে দমন করা। এই যে তার একটা টাফনেসটা যেটা তিনি ওয়াশিংটন ডিসিতে শুরু করলেন, সেটা কিন্তু একটা ডেমোক্রেট লেড সিটি এবং এটি কিন্তু ভালো কাজ করেছে তার জন্য। জি, তার কারণ এবং এটিকে বলার উপায় আছে। ধরেন কোন একটা জায়গায় অপরাধ হচ্ছে, সেই অপরাধ প্রেসিডেন্ট নিয়ন্ত্রণ করতে চায়, দেশের মানুষ সেটির পক্ষে, সেটি ডেমোক্রেট বলে করা যাবে না, এমন কি কোনো বিষয় আছে নাকি? রিপাবলিকান এলাকাগুলো তো হচ্ছে না বলেই প্রশ্নটা উঠছে। না না প্রশ্ন যদি তারপরে একটা জিনিস আমি বলি, এখন সাধারণ মানুষ কি চায়? আইন শৃঙ্খলার উন্নতি চায়, তাই না? সাধারণ মানুষের চাওয়াটা হলো আইন শৃঙ্খলা ভালো হবে, মানুষ শান্তিতে থাকবে, গান ভায়োলেন্স থাকবে না, অন্যান্য অপরাধ যে মার্ডার বা আদার ক্রাইমস গুলো আছে সেগুলো সংগঠিত হবে। ন্যাচারালি মানুষ শান্তিপ্রিয়। তো স্বভাবতই যখন আইন শৃঙ্খলার দৃশ্যমান কোন উন্নতি চোখে পড়ে, মানুষ কিন্তু সেটাকে ওয়েলকাম করে। এটা ডাজন্ট ম্যাটার যে এটাকে ট্রাম্প করলেন না কে করলেন সেটি না। আর আপনি যেটি বললেন এই প্রশ্নটা বেশি করে উঠছে যে এখন পর্যন্ত তার অ্যাক্টিভিটিস গুলো আমরা ডেমোক্রেটিক লেড সিটি গুলোতেই বা স্টেট গুলোতেই দেখছি, সেই জন্য হয়তো প্রশ্ন মিলাচ্ছে। কিন্তু ওভারঅল সকল মানুষের চাওয়া কিন্তু আইন শৃঙ্খলার উন্নতি হোক। তবে ইমিগ্রেন্টদের ব্যাপারটা একটু ভিন্ন কিন্তু আমি মনে করি। তার কারণটি হলো ইমিগ্রেন্ট সংক্রান্ত যে এই যে আজকের সমস্যাটা আমেরিকার, অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা এবং ইট শুড বি অ্যাড্রেস প্রপার। এটা নিঃসন্দেহে এটা সবাইকে এটা রেসপেক্টিভ অফ ডেমোক্রেট অফ রিপাবলিক সবারই সেই চাওয়াটাই হওয়া উচিত। কিন্তু প্রশ্ন হলো রুট কজ কি সেটাতে যদি না যান তাহলে আপনি কিন্তু শুধু কিছু মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস দিয়ে কিন্তু আপনি সেটা দমন করতে পারবেন। প্রথমত কথা হলো কেন অবৈধ অভিবাসী বা মানুষ কেন আমরা দেশ থেকে আমেরিকাতে আসে, এটার কজটা খুঁজে বের করতে হবে। সেই কজটা কিভাবে মিটিগেট করা যায় সেভাবে ভাবতে হবে। তারপর আশা কিভাবে প্রতিহত বা কমানো যায় সেটা করতে হবে। তারপর যারা অলরেডি এদেশে আছে তারা কারা, তাদের মধ্যে হয়তো হ্যাঁ কেউ কেউ এমন আছে মার্ডারার আছে, গ্যাং মার্ডারার আছে, তারপরে আপনার গ্যাং মেম্বার, রেপিস, অন্যান্য মাদক চোরাচারবাড়ি নানা কিছু থাকতে পারে, তাদের একটা শ্রেণী আছে। আবার আরেকটা শ্রেণী কিন্তু অলরেডি দে আর হিয়ার ফর লং টাইম, ইয়ার্স টুগেদার, দে আর ফ্যামিলি হিয়ার বাট আনডকুমেন্টেড স্টিল, কিন্তু তারা কিন্তু আমেরিকার যে মেইন স্ট্রিম ওয়ার্কফোর্স তার একটা ভাইটাল পার্ট হয়ে গেছে তার ক্ষেত্রে। এবং তারা শান্তপ্রিয়, কেউ কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট নেই। স্পেশালি আপনি এগ্রিকালচার সেক্টর দেখেন, আপনি হোটেল সিস্টেমে দেখেন, কিংবা আপনি ধরেন যে নির্মাণ কাজে দেখেন, ক্লিনিং এ দেখেন। তো এই কাজগুলো যারা করছে তারা অধিকাংশই কিন্তু আনডকুমেন্টেড, বাট দে আর হেল্পিং দি আমেরিকা রানিং ওয়েল এবং তারা জিডিপিতে তাদের অবদান আছে। এখন এদের ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নেবেন? আবার যারা অপরাধী তাদের ব্যাপারে আপনি কি, যদি একই সিদ্ধান্ত দুজনের জন্য হয় তাহলে কিন্তু ইন দি লং রান এটা আমেরিকার অর্থনীতির জন্য একটা মারাত্মক ক্ষতি হবে। জি, এটি সবাই বলছেন যে একটা যুগোপযোগী একটা কম্প্রিহেনসিভ ইমিগ্রেশন পলিসি, এটা দ্বিদলীয় ভিত্তিতে হতে হবে। ওভারঅল সমস্ত সিস্টেমগুলো অ্যাড্রেস করে এমন একটা পলিসি আধুনিকীকরণ বর্তমান যুগের সাথে খাপ খাইয়ে করতে হবে, যেন আমেরিকা যেহেতু একটা ল্যান্ড অফ ইমিগ্রেন্ট, এই ইমিগ্রেন্টকে কিভাবে দেশের মঙ্গলের জন্য ইউজ করা যায় এবং কতগুলো ইমিগ্রেন্ট আসবে, কিভাবে আসবে, হোল প্রসেসটা নিয়ে যদি একটা কাজ করা যায়। তাছাড়া এমনি করে করে আসলে আলটিমেটলি মুহূর্তের সমস্যা সেটার সমাধান কিন্তু হবে না, ইন দ্য লং রান সমস্যা থেকেই যাবে। জি, আপনি শুরুতে একটি প্রশ্ন করছিলেন মোহাম্মদ মালিক, আপনি বলছিলেন যে ট্রাম্প তো বলেছিলেন যে ইমিগ্রেশন অবৈধ এত সংখ্যক পাঠিয়ে দেবেন। এটি আসলে পাঠাতে তিনি এখনো চান, কিন্তু হয়তো মানে কারিগরি কারণে পারছেন না। কারিগরি বলতে অর্থাৎ সামর্থ্য, তাদেরকে ধরতে হবে, পাঠাতে হবে, এটা লম্বা প্রসেস, সেই কারণে পাঠাতে পারছেন না। যদি পারতেন তিনি হয়তো পাঠিয়ে দিতেন। আরেকটা জিনিস এটার সঙ্গে আছে, আপনি বের করতে গেলেও আপনাকে যথাযথ আইন অনুসরণ করতে হবে, মানবাধিকার বিষয়টিও আপনাকে মনে রাখতে হবে। এই সবকিছু দেখে একটা জিনিসটাকে একটা সিনক্রোনাইজ করে যে একটা কিছু করা, সেটা এত দ্রুত এত সংখ্যক ইমিগ্রেন্টকে বের করে দেওয়া সম্ভব না, মঙ্গলজনক না।
আচ্ছা, আমি দুটো ব্যাপার অ্যাড করতে যাচ্ছি মালিকের সাথে। একটা ব্যাপার যে আপনার প্রশ্ন দুটো দিক ছিল, একটা হলো যে অর্থনীতি, একটা হলো রাজনীতি। তো যে সুন্দর করে বলেছেন, আমার কিন্তু অ্যাড করার নাই। এখানে যারা আমরা আসি, আমরা বেটার লাইফের জন্য আসি, এবং আমরা অনেক দেশ থেকে আসি যে দেশের অবস্থা ভালো না বা সুযোগ সুবিধা, এটার জন্য আমেরিকা ইনডাইরেক্টলি দায়ী তাদের ফরেন পলিসির কারণে। এবং এরা যদি ফরেন পলিসি ইকুয়ালি করতো, আমরা নিজেদের জন্য যে ভালো মনে করি আর বাংলাদেশের জন্য তাই মনে করি, তাহলে কিন্তু বাংলাদেশের লোকজন একটু আসতো না, ওখানে ওদের সুযোগ সৃষ্টি হতো। নাম্বার ওয়ান। নাম্বার টু, যে কথাটা আপনি বলেছেন যে 1 মিলিয়ন উনি বের করে দেন প্রতি মাসে, এই যে 11 মিলিয়ন এখানে আনডকুমেন্টেড ওয়ার্কার আছে, 10 মিলিয়ন আমেরিকান আলো বাতাসের সাথে মিশে গেছে, তারা তাই আমেরিকা ছাড়া কিছুই জানে না। এই বাইপার্টিসান যে ইমিগ্রেশন, এই দুইটা দলেরই করা দরকার, এটা কখনোই করেনি। আপনি আরেকটা জিনিস অ্যাড করি, রিপাবলিকানদের যে মটো, তিনটা জিনিস, ইমিগ্রেশন, ল অ্যান্ড অর্ডার এন্ড ইকোনমি। এখন উনি ইমিগ্রেশন ধরে শুরু করছেন, উনি কাঙ্ক্ষিত ফল দিতে পারছেন না, তার যে বেস এখন আর উজ্জীবিত হচ্ছে না, বেসটা কিন্তু ডিসলাইক করা শুরু করেছে। আপনি জানেন তার পপুলারিটি কমে গেছে ইমিগ্রেশন ইস্যুতে। এখন এটা ডাইভার্ট করে এখন ল অ্যান্ড অর্ডার দিকে আনছে। সে বলছে যে আমরা ক্লিন করে ফেলেছি ডিসিকে। ডিসি তো মানে স্পেশাল, এটা ফেডারেল টেরিটরি, সে কিন্তু সে গভর্নর, সে হোয়াট এভার হি লাইকস হি ক্যান ডু ইট ইন ডিসি, বাট হি ক্যানট ডু দ্য সেম থিং ইন শিকাগো। কারণ শিকাগোর গভর্নর বলেছে, আমার এখানে যদি কেউ এসে আঘাত করে, আমি তাকে তার বিরুদ্ধে ধরবো। আমি এই জিনিসটা ডক্টর কবির স্যার আপনার কাছে স্পেসিফিকলি জানতে চাই, সেটি হলো তিনি কি চাইলে সেটি করতে পারবেন কিনা, কিংবা যদি উল্টো করে বলি গভর্নর চাইলেই বাধা দিতে পারবেন কিনা? হ্যাঁ, গভর্নর চাইলে বাধা দিতে পারবেন, কারণ তার স্টেট, তার কারণ আমেরিকান যে লস অ্যাঞ্জেলেসে তো পারেননি, লস অ্যাঞ্জেলেসে তো পারেননি না, লস অ্যাঞ্জেলেসে আলটিমেটলি ওদের বেশি থাকতে পারে, তাই না? এখন মনে করেন যে ডিসিতে যেটা বলেছে, কেউ যদি আমি লাইক করি না, আপনি আমাকে লাইকেন, আপনি তুতু দিলেন, সে বলে দিচ্ছে ট্রাম্প, তাকে সেই আঘাত করতে পারবে। এইটা তো রিপাবলিকান সাইকি না, রিপাবলিকান সাইকি হলো ল অ্যান্ড অর্ডার ঠিক করাবে। আর যে প্রেমিস ধরে সে ওয়াশিংটন ডিসিতে লোকজন পাঠাচ্ছে, আসলে ক্রাইম রেট কিন্তু কমে গেছে, বাড়তেছে না। কোভিড এর সময় বাড়ছিল, এটা কিন্তু এখন নিচের দিকে। এখন হঠাৎ করে ফেডারেল ফোর্স নেওয়া, এটা জাস্ট আর একটা আছে, অপটিক্স থাকছে আর কি। জার্নালিস্টের তাকে জিজ্ঞেস করবে, তার নাম্বার পাবে, কারণ ইমিগ্রেশন পলিসিতে সে অনেকটা ফেল করেছে, ঠিকভাবে সে পাচ্ছে না, যে কথাটা মানুষরা সুন্দর করে বিভিন্ন কারণে পাচ্ছে না। এখন সে এদিকে টার্নিং করেছে, এটা হলো মানে তার মানে নিজের পার্সোনাল নিয়ে। আর যেটা শিকাগোতে ইয়া করার কারণ, আপনি জানেন শিকাগো, লস অ্যাঞ্জেলেস, এখানে স্যাংচুয়ারি সিটি বলে, নন ইমিগ্রেন্টদের অভয়ারণ্য। একটা সময় যখন ধরপাকড় শুরু হতো, সবাই কিন্তু শিকাগোতে অনেকেই আসছে, এবং শিকাগো হিস্টোরিক্যালি হ্যাজ বিন ইন ডেমোক্রেটিক স্টেট। সে ডেমোক্রেটিক স্টেট গুলোকে আঘাত করতে চাচ্ছে, কিন্তু আঘাত করে সে কিন্তু পলিটিক্যালি যে গেইন বা মানে ডিভিডেন্ড পাওয়ার চেষ্টা করতে, সেটা পারবে না। আপনার সরাসরি প্রশ্নের উত্তর, সে চেষ্টা করবে, সে কেমন সৃষ্টি করবে, লসেন্স করবে, তার আলটিমেটলি সে সরে আসতে হবে। একই জিনিস ইলেনেটা করবে, এটা আলাদা একটা সার্কাস আর কি। ইটস এ টিপিক্যাল ট্রাম্প লাইক সার্কাস ওয়ে, মানে তার সাইকোলজি, সে ড্রামাটিক্স সে পছন্দ করে, এটাই করতে যাচ্ছে আসলে। এতে কিছু তো ভোগান্তি হবে। জি মোহাম্মদ মালিক ভাই, যেটি আপনার কাছে জানতে চাই, আপনি হয়তো কিছু যোগ করবেন, সাথে একটু প্রশ্ন করে দিই। আপনার নিউ ইয়র্কও কিন্তু ডেমোক্রেটিক অধ্যুষিত স্যাংচুয়ারি সিটি, সবকিছু আছে, এবং আমরা যদি জানি যে নিউ ইয়র্কের গভর্নর প্রেসিডেন্টকে টেলিফোন করে বলেছেন যে আমার এখানে ন্যাশনাল গার্ডের দরকার নেই, যদিও তিনি নিজেই আগে ন্যাশনাল গার্ড সাবওয়েগুলোতে প্রায় 750 নিয়োগ করে রেখেছেন গত বছর থেকে, কিন্তু তিনি বলছেন দরকার নেই। এবং একই সাথে আমরা এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিস, তিনিও প্রেমবন্দির সঙ্গে বৈঠক করেছেন, তিনিও বলেছেন আমার বাহিনী যথেষ্ট এখানে লাগবে না। কিন্তু নিউ ইয়র্কের তো আইন শৃঙ্খলা দিনে দিনে পরিস্থিতি এত খারাপ, যদি ন্যাশনাল গার্ড নামিয়ে সেটিকে কন্ট্রোল করে ফেলা যায়, তাহলে কেন নিউ ইয়র্ক বলবে যে না আমার এখানে দরকার নেই? না দেখুন, এখন এই প্রশ্নের উত্তর যদি এক কথায় বলি, যে আপনি যেমনটি বললেন যে নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, এবং সেই জন্য ন্যাশনাল গার্ড এলে একটা এফেক্টিভ স্টেপ হবে, যে কারণে আইন শৃঙ্খলার উন্নতি হবে, এই তো কথাটা। কিন্তু ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন তো শুধু এটা উদ্দেশ্য, তার কথা হলো ডেমোক্রেটিক সিটিগুলো বা স্যাংচুয়ারি সিটিগুলোকে একটা শিক্ষা দাও, কেমন একটা লেসন দেওয়া, সেখানকার যারা ডেমোক্রেটিক ভোটার বেস আছে তাদেরকে ডাইভার্ট করে রিপাবলিকান পার্টির দিকে এই ভোটার গুলোকে ডাইভার্ট করা যায় কিনা, সেই বিষয়টা একটা পলিটিক্যাল মোটিভ তার মাথায় কাজ করে। কিন্তু যেটি আমি আরেকটু অ্যাড যেটি করতে চাচ্ছিলাম, সেটি কিন্তু চাইলেই যে প্রেসিডেন্ট চাইলেই যে ওই একটা স্টেট সবকিছু হয়ে যাবে, নট লাইক দ্যাট। কবির ভাই যেমনটি বলছিলেন, যেমন ধরেন ইতিমধ্যে কিন্তু ইলিনয়ের এগেইনস্টে
দুটি স্টেপ ফেডারেল নিয়েছে, কিন্তু একটি হলো যে সেন্সরি পলিসি যে আছে সিটির, তার এগেন্স্টে কিন্তু একটা শো করেছিল ফেডারেল গভর্নমেন্ট, সেই শোতে ডিসমিস হয়ে গেছে। নাম্বার টু, ফেডারেল ফান্ড উইথহোল্ড করার জন্য নির্দেশ দিয়েছিল, সেটিও কিন্তু ব্লক হয়ে গেছে বাই জাজ। তো ঠিক তেমনি ভাবে নিউ ইয়র্কেও যে উনি একটা খুব একটা বেশি সুবিধা করতে পারবেন তা না। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য এখানকার যে ব্যবস্থা, অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থা, গভর্নরের অধীন একটা স্টেট, তাই না, তার সঙ্গে সিটিগুলো তো আছে। আর যে পুলিশ আছে, পুলিশ এম্পাওয়ার করে। ন্যাশনাল গার্ড সেনাবাহিনীর কাজ, ন্যাশনাল গার্ড সেনাবাহিনীর একটা অংশ। সেনাবাহিনীর কাজ কি? আপনি বহিঃশত্রু আক্রমণ থেকে আপনি দেশটা রক্ষা করবেন, আপনি ডোমেস্টিক ভায়োলেন্স, ডোমেস্টিক ক্রাইম এগুলো দমন করা তো এই ন্যাশনাল গার্ডের কাজ না। তার কারণ হলো যে এই যে বাহিনীগুলো যে তৈরি হয়, এগুলো তার নির্দিষ্ট যে এই রোল আছে, তার যে কাজ আছে, তার উপর ভিত্তি করে ওরিয়েন্টেশন হয়, তাদের ট্রেনিং গুলো। এবং পুলিশের ট্রেনিংটাই হয় কিভাবে অপরাধ দমন করা যায়, আর আর্মিদের ট্রেনিং হয় কিভাবে দেশকে রক্ষা করা যেতে পারে। কাজে একটা আর্মিকে এনে যদি বলেন যে ওই যে এই সাবওয়েতে তুমি এটাকে এটা করো, সেটা এটা, সে কিন্তু সেটা পারবে না। তার কারণ রাতারাতি সে পুলিশ হতে পারবে না। পুলিশের কাজ পুলিশকে দিয়ে করতে হবে, সেনাবাহিনীর কাজ সেনাবাহিনী করে। এখন আজকে যদি যুদ্ধ শুরু হলো, পুলিশকে পাঠিয়ে দেন রণাঙ্গনে যুদ্ধ করে আসো, তার তো ট্রেনিং নেই, তাই না? কাজে সে ওইটি সফলভাবে করতে পারবে না। কাজেই এই যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা, এটি আসলে পলিটিক্যাল বিষয়। আর ওই যে কবির ভাই আরেকটি কথা বলেছেন, জাস্ট উনি একের পর এক ডিস্ট্রাকশন করে। একটার দিকে উনি যখন ফেল করতে থাকে পারে না, তখন সবার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম সার্কাস এবং জনপ্রিয়তা পোলে তিনি আবার এগিয়ে গেছেন। জি, তার জনপ্রিয়তা বেড়ে গেছে, অ্যাপ্রুভাল রেটও বেড়ে আমি যাচ্ছে। মনে করি যে নিউ ইয়র্ক সিটির শান্তি শৃঙ্খলা রক্ষা করা নিউ ইয়র্ক পুলিশই পারে। দরকার পড়লে নিউ ইয়র্ক পুলিশ আরো এম্পাওয়ার্ড করে, তাকে আরো লজিস্টিক সাপোর্ট দেন, দরকার পড়লে আরো বেশি পুলিশ বাহিনী তৈরি করেন। কিন্তু ন্যাশনাল গার্ড কোনো সমস্যার সমাধান নয়, শুধু নিউ ইয়র্ক নয়, কোনো শহরেই। জি, আরেকটা বিষয় প্রফেসর ডক্টর কবির হাসান খুবই আলোচনায় আসছে, সেটি হলো আমেরিকা চাইছে তার শক্তি বাড়াতে, তার দাপট বাড়াতে, তার ক্ষমতা দেখাতে, সবকিছুতে, অর্থাৎ পৃথিবীর টেরিফের মাধ্যমে এক ধরনের যুদ্ধ ঘোষণা করা হলো। অনেকগুলো দেশকে পানামা, গ্রিনল্যান্ড, কানাডা সম্পর্কে মন্তব্য করা হলো, নানা কিছু হচ্ছে খুব নীরবে, কোনো আওয়াজ না করে। বিপরীতে চায়না যেটি করছে, তার জোট বাড়াচ্ছে, ব্রিক্সকে শক্তিশালী করা হচ্ছে। এখন আমরা দেখছি তাদের মিলিটারি প্যারেডে পুতিন আসছেন, কিম জং উন আসছেন, এবং চায়না সফরে যাবেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে আরো অনেকগুলো দেশকে, মধ্যপ্রাচ্যের দেশ, আফ্রিকার দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে মিলিটারি প্যারেডের বিষয়ে। এমনিতে তো চায়না দ্বিতীয় অর্থনৈতিক শক্তি, তার সঙ্গে যদি এই কূটনৈতিক শক্তিটা যোগ হয়, তাহলে আসলে আমেরিকার জন্য সেটা কতটা অসুবিধা ডেকে আনবে? এটা বিরাট অসুবিধা ডেকে আনবে। যেমন আমেরিকা আসলে যারা থিঙ্কার, যারা স্ট্র্যাটেজিস্ট, তাদের ডবল থিঙ্ক করা দরকার যে চায়নার সাথে শুধু ঝগড়া বাড়িয়ে লাভ নেই। এবং চায়না যখনই দেখলো যে তার সাথে প্রথম টার্ম থেকে শুরু হয়েছে, এবং আমি কন্টিনিউয়াসলি ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাভ সিন যে আমেরিকার মানে যারা থিঙ্কার অথবা যারা স্ট্র্যাটেজিস্ট, কিন্তু চায়নাকে এক নাম্বার শত্রু মনে করে। আমার সেই থিঙ্কিংটা বেরিয়ে আসা দরকার। এটা আমরা উই লিভ ইন এ মাল্টিপোলার সোসাইটি। চায়না অর্থনৈতিক দ্বিতীয় শক্তি আপনি বলেন, এবং কূটনৈতিক ভাবে কিন্তু ওরা আগে গেছে। এই যে টেরিফ যুদ্ধের পরে চায়না কিন্তু গোপনে গোপনে তাদের যে বিস্তৃতি, আমাদের অনেক দেশের যে করে ট্রাভেল করে, প্রত্যেকটা দেশে যেভাবে চাইনিজ ইনভেস্টমেন্ট যেভাবে ওরা ঢুকে গেছে, এবং সেই অর্থনীতি এবং কূটনৈতিক ওরা একসাথে চালাচ্ছে। এই যে 26 তো মানে 80তম যে জাপানের সাথে যুদ্ধ হয়েছিল, এই উপলক্ষে তাদের মহড়া হচ্ছে। এই মহড়া দিয়ে মানে জিপিং দেখাচ্ছে যে দেখো আমরা কূটনৈতিক ভাবে সফল। এবং আমেরিকা খালি চিন্তা করে মানে মেরে দিলাম, যুদ্ধ করে দিলাম, লোককে একদম মানে যুদ্ধের মেন্টালিটি থেকে আমেরিকা না বেরোয়, তাহলে আমেরিকা তার নাম্বার 1 বেশি দিন ধরে রাখতে পারবে না। আর আপনারা যেটা দেখছেন যে মানে এখন সে ভারতকে মানে ইন্ডিয়াকে পানিশ করছে 25% অলরেডি ইফেক্টিভ, গতকাল থেকে 50%। ভারতে কিন্তু খুব একটা হেভি না, তারাও তাদের মতো করে দেখবে। ইটস দ্য লার্জেস্ট কান্ট্রি, 1.4 বিলিয়ন, বিরাট ইকোনমি, লার্জেস্ট ডেমোক্রেসি। তারা কিন্তু অল্টারনেটিভ খুঁজবে। চায়না হলো তার চিরশত্রু, বা আফটার পাকিস্তান, কিন্তু চায়না দিকেও তার হাত বাড়াচ্ছে। এবং চাইনিজদের মডেল কিন্তু যুদ্ধ না, তারা যাতে বাণিজ্য করি, আমরা এক্সচেঞ্জ করি, উই লিভ বেটার। এই ফিলোসফি চায়নাকে এগিয়ে নিয়ে যাবে।
যদি আমি কমিউনিজম কি করি না, আমি ফ্রি মার্কেট যে কথা বলার স্বাধীনতা যেটা আছে আমেরিকা, আই স্টিল, বাট যেইভাবে এগুচ্ছে জয়েল ভাই, আমেরিকার বেশি দিন তাকে ধরে রাখতে পারবেন না। মোহাম্মদ মালেক, সেটা হলো যে একদিকে তো আমরা শুধুমাত্র প্রযুক্তি, অর্থ অর্থ সামরিক শক্তি সেসব নিয়ে কথা বলছি, একই সঙ্গে জনসংখ্যার বিষয়টি যদি আমরা হিসেবে নিই, ভারতের যে বিপুল জনসংখ্যা, চায়নার যে বিপুল জনসংখ্যা, সেখানেও কিন্তু বিশাল একটা মার্কেট, এবং সেই জায়গাগুলোতে বারবার করে হয়তো আমাদের অনুষ্ঠানে উঠে আসছে আলোচনাটা যে আমেরিকা শেষ পর্যন্ত তার সামরিক শক্তি, তার অর্থনৈতিক শক্তি সবকিছুতে যে শীর্ষে আছে সেটি ধরে রাখতে পারবে কিনা, কারণ একত্র হচ্ছে, শত্রুরা সব একত্র হচ্ছে, অন্যদিকে আপনার পরিচিত বন্ধু যারা তারা দূরে সরে যাচ্ছে, ইউরোপের কথা বলছি, ভারতের কথা বলছি, তাদের কথা বলছি। কিন্তু আমেরিকা তো নিঃসন্দেহে বোকা না। আজকের আমেরিকা তৈরি হয়েছে নিঃসন্দেহে একজন প্রেসিডেন্টের মাথা দিয়ে না, একজন প্রেসিডেন্টের চিন্তায় না। তাই আমেরিকানরা নিশ্চয়ই বিষয়টি বুঝতে পারবে, কিংবা তারা তো নিশ্চয়ই যখন দেখবে এই ধরনের সংকট তৈরি হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো 4 বছরের জন্য আছেন, কিন্তু এটা তো অনেক দূরে গিয়ে হবে, আমেরিকা ঘুরে দাঁড়াবে। আপনিও কি তাই মনে করছেন যে আমেরিকা আসলে বুঝতে পেরে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করবে? না, সেটি তো দেখুন, আসলে নেতৃত্বের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু চিন্তা ভাবনা তার পলিসির পরিবর্তন হয়, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, চিরদিন কিন্তু একটি অবস্থান থাকে না কারো। আমেরিকাও কিন্তু একসময় বিশ্বের 1 নম্বর শক্তি ছিল না, 1 নম্বর শক্তি হয়েছে। তো হয়েছে, এখন এটিকে আপনাকে যদি রক্ষা করতে হয়, তাহলে যে বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতি বা জিও পলিটিক্সের যে গতিধারা, সেটার সঙ্গে যদি আপনি নিজেকে অ্যাডজাস্ট করতে না, তাহলে একসময় আপনার এই আধিপত্য, এই প্রতিপত্তি থাকবে না। এটি হয়তো সময়ের ব্যাপার। আজকে মনে হচ্ছে জিনিসটা অকল্পনীয়, অসম্ভব, যে আমেরিকার অবস্থান চলে যাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু আবার কালকে দেখবেন যে সেই অবস্থান আমেরিকা ধরে রাখতে পারবে। তার কারণ কি জানেন, যে এই এই রাজনৈতিক শক্তি যেমন শক্তি, তেমনি ভাবে অর্থনৈতিক শক্তি কিন্তু আধুনিক বিশ্বে সবচেয়ে বড় শক্তি কিন্তু অর্থনৈতিক শক্তি, এবং চায়না কিন্তু সেভাবে এগোচ্ছে। চায়নার কোনো একটি দেশে কিন্তু কোনো মোড়লগিরি বা কর্তৃত্ব করার জন্য যায় না, সে যায় আর্থিকভাবে ওই দেশ থেকে তার পাশে দাঁড়িয়ে একটি সময় তার বন্ধু হিসেবে পরিণত হয়ে যায় নানা রকম ইকোনমিক সাপোর্টের কারণে। চায়নার পরিস্থিতি হলো সেরকম, কিন্তু আবার নিয়ন্ত্রণও করে, মানে এই অর্থনীতির মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করা বড় একটা অস্ত্র, বড় একটা পরিকল্পনা। এক্স্যাক্টলি। কিন্তু আরেকটা জিনিস আপনি দেখেন, যে শুধু ধমক দিয়ে সবকিছু হয় না, কিন্তু না, যে কাজটি হয় সে নীরবে করে, যিনি কাজ করবে নীরবে কাজ করে থাকেন। চায়না কিন্তু সে নীরবে কাজটি করছে। আপনি দেখুন যে একেবারে ইউক্রেন যুদ্ধ 24 ঘন্টায় বন্ধ হয়ে যাবে, পুতিনকে ডেকে নিয়ে আসছেন আলাস্কাতে, এবং গর্ব করে বললেন যে আমার জন্যই পুতিন জেলেনস্কির সঙ্গে বসতে রাজি হয়েছে, আমি না হলে বসতেন না তিনি। কিন্তু কি করে যুদ্ধ থেমে যাবে, তাই না? পুতিন বেরিয়ে যে কি করেছেন, আলাস্কা থেকে মিটিংয়ে বেরিয়ে যেয়ে কিন্তু উনি ফোন করেছেন ভারতকে, ফোন করেছেন চায়নাকে, ব্রাজিলকে, সাউথ আফ্রিকাকে, তাই না? ওই যে ব্রিক্স নিয়ে তার যে একটা বিকল্প আর একটা আন্তর্জাতিক যে একটা নতুন বিশ্বের একটা আমেরিকার প্রতিপক্ষ, সেটিকে ধরে রাখার চেষ্টা করছে। এবং ঠিক একই কাজ কিন্তু হচ্ছে চায়নাতে। দেখেন কোন সময়ে এই যে চায়নাতে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট আসছেন, রাশিয়ার প্রেসিডেন্ট যাচ্ছেন, যে সময়টিতে এই টেরিফ যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প, তারপরে আপনি ইউক্রেন যুদ্ধের ব্যাপারে পুতিনের উপর পুশ করতেছেন, বেরিয়ে আসো, চায়না তুমি হেল্প করছো, আবার বলছেন নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট আমার বন্ধু, আমি আবার তার সঙ্গে দেখা করবো। তার মানে রাশিয়া বা চায়না বড়য়ের মধ্যে উনি একটা ভাগ বসাবেন আর কি, এত সোজা নয়। কিন্তু এর প্রথম টার্মেও কিন্তু নর্থ কোরিয়ার সফর করে তিনি প্রেসিডেন্টকে গলায় জড়িয়ে ধরেছিলেন, নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট, কিন্তু কোনো রেজাল্ট আসছে, আউটকাম আসছে জিরো। There was a big zero after that visit. ঠিক তেমনি ভাবে চায়না কিন্তু এই কাজটি করে দেখাচ্ছে যে দেখো, যে মুহূর্তে অক্টোবর নাগাদ তোমার আমার এখানে সাপোর্টার আসার কথা, তার আগেই দেখো আমি এখানে কূটনৈতিক ভাবে কি একটা বড়ই আমি তৈরি করে ফেললাম। তার মানে তুমি যেখানেই যাও, নর্থ কোরিয়াতেই যাও, এখানে আসো, তুমি কাউকে সঙ্গে পাবে না, তার আগেই তারা আমার সঙ্গে আসছে। আসলেও তাই, ট্রাম্পের সঙ্গে কিন্তু রাশিয়াও নাই, ট্রাম্পের সঙ্গে চায়নাও নাই, ট্রাম্পের সঙ্গে নর্থ কোরিয়াও নেই। ট্রাম্প যদি মনে করে থাকেন তার ধমকে, তার কথায় যুদ্ধ বন্ধ হয়ে যাবে, পুতিন সব কাজ করে দিবে, চায়নাও টেরিফের ভয়ে একেবারে আমেরিকার কাছে নতজানু স্বীকার করবে,
এইটি হবে না, সেই দিন আর নাই। আমেরিকার প্রতিপত্তি আপনি যেটি বললেন যে এটা কি সম্ভব, আসলে আমার কাছে বা আপনার কাছে এই মুহূর্তে আজকের বাস্তবতা দাঁড়িয়ে মনে হচ্ছে যে সম্ভব নয়, কিন্তু অসম্ভব নয়। পৃথিবীর রাজনীতি কখন কোন দিকে যায়, কিভাবে যাবে, আফটার 10 ইয়ার্স 20 ইয়ার্স 50 ইয়ার্স পৃথিবী কোথায় যাবে, এটা কিন্তু আপনি এখন আজকে কোনো নিশ্চয় করে কিছু বলতে পারবেন না। তবে আমেরিকা যদি এই বাস্তবতাটা বুঝতে না পারে তাহলে কিন্তু তার পতন অনিবার্য। আর যদি এই বাস্তবতা বুঝে যুগোপযোগী তার পলিসির প্রণয়ন করতে পারে, চেঞ্জ করতে পারে, তাহলে আমেরিকা হয়তো তার শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারে। এটা ডিপেন্ডস করবে আমেরিকা কোন দিকে যাবে। জি কিন্তু প্রশ্ন আমি করতে একটা চান। জিনিস একসাথে যাচ্ছি মানবের সাথে, এই ইয়াটা আমার মনে হয় যেটা হচ্ছে একটা শর্ট টার্ম, মানে যারা এখন ট্রাম্প করছে এটা আমেরিকান লং টার্ম ইন্টারেস্টকে নেগেটিভ ভাবে প্রভাবিত করে। কিন্তু আমার বিশ্বাস আমেরিকান ইনস্টিটিউশন স্ট্রং, ডেমোক্রেটিক ফ্রিডম, এবং যে জিনিসটা হবে মিড টার্মের একটা প্রতিফলন ঘটবে। এবং এখন তো তিনটা মানে আর্ম অফ দি গভর্নমেন্ট আর কি, আমেরিকান যে সিস্টেম আর কি, প্রেসিডেন্ট, কংগ্রেস এবং জুডিশিয়ারি, এবং এইটার কম্পোজিশন চেঞ্জ হবে। এটা শুরু হবে মিড টার্ম দিয়ে। যে পলিসি গুলো সে ট্রাম্প নিচ্ছে এই পলিসি গুলো পুট ব্যাক মানে করবে, কিন্তু ইন দি মিড টাইম শর্ট টার্ম কিন্তু আমেরিকার একটা ক্ষতি হলো। এবং যে কথাটা মানিকভাই বলছেন, আলটিমেটলি যারা থিঙ্কিং মানে আমেরিকা নিয়ে ভাবে, যারা আমেরিকার ইয়ার করে, অফকোর্স তার দুই গ্রুপ আছে, কিন্তু মানে দি বেটার হাফ অফ দি ইন্টেলিজেন্সিয়া উই ডিটারমাইন যে আমেরিকা এইভাবে করলে তাদের মানে মানে শ্রেষ্ঠত্ব সব দিকে হারাবে। এবং আমি বিশ্বাস করি যে যেটা দেখছি আমি, এটা শর্ট টার্ম দেখছি, এটা চেঞ্জ হবে উইদিন 2 ইয়ার্স এর মধ্যেই। কারণ আমেরিকান পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হলে যদি কম্পোজিশন অফ দি সিনেট এন্ড কংগ্রেস হয়, তখন কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছা করলে সবকিছু করতে পারে। আরেকটা কথা আমি অ্যাড করছি, আপনি জানেন কিনা জানি না, লিসা টুক বলে ফেডারেল রিজার্ভের ইয়াকে গভর্নরকে ফায়ার করেছে, এবং সেটা করতে পারে সেই মহিলা কিন্তু ফাইট ব্যাক, সে অলরেডি হ্যাভ মানে সুট এগেইনস্ট প্রেসিডেন্ট। এতদিন অনেকে বলছে যে সুপ্রিম কোর্টও তো ডোনাল্ড ট্রাম্পের মানে পকেটে, কিন্তু এই কেসটা নিয়ে একটা দেখার মতো আমার মনে হয় সুপ্রিম কোর্ট এখন যে তাকে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে যে এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে সবকিছু সে করতে পারবে, আমার মনে হয় সেই জায়গায় সুপ্রিম কোর্ট একটা রেস্ট্রেইন আউট করবে যে নো, ইউ ক্যানট ডু এনিথিং দ্যাট ইউ লাইক, দেয়ার ইজ এ প্রসিডিওর। এবং আপনি রিপাবলিকানদের একটা জিনিস স্বাভাবিক, ল অ্যান্ড অর্ডার, ওরা কিন্তু সব কথা যদি আপনি রিপাবলিকান তারা ল অর্ডারকে সাংঘাতিক ভাবে ইয়ে করে। ওয়ান অফ দি রিজন যে 11 মিলিয়ন আনডকুমেন্টেড ওয়ার্কার আছে, ওদেরকে ওরা নর্মালাইজ বা রেগুলারাইজ করতে চায় না, মানে কারণ তারা ল ভঙ্গ করেছে বলে। এখন ল এটাকে কিভাবে ঠিক করা যায়, এটা দুই পক্ষে ইয়ে করা দরকার। কারণ 10 মিলিয়ন পিপলকে আপনি বাইরে দিতে পারবেন না। এই যে ডোনাল্ড ট্রাম্প বলে যে এখন আমার ওই যে শুনছিলাম যে আগে কেউ আসতো না, এখন 3-4 বার আসে ওয়াশিংটন ডিসিতে, কারণ ক্রাইম করে গেছে, রেস্টুরেন্ট খুলেছে। কিন্তু ভদ্রলোক ট্রাম্প ভুলে যাচ্ছে রেস্টুরেন্ট বন্ধ করে গেছে, কারণ এমন ভাবে ধরপাকড় শুরু করছে যেখানে তারা কাজ করতো মেজরিটি তারা আনডকুমেন্টেড ওয়ার্কার, তারা বিহাইন্ড কাজ করতে তারা ভয় নেয়। তো এই জিনিসগুলো সে উলট পালট করে লাগাই ফেলায়, কিন্তু যারা তার পিছনে আছে তারা কিন্তু জানে, যারা থিঙ্কিং, কিন্তু তারা জি হুজুরের দল। এই যে রেস্ট্রিক্টটা ডোনাল্ড ট্রাম্পের উপরে কে করতে পারছেন রিপাবলিকান পার্টির জন্য লং টার্ম এটা খারাপ হবে। ইন কনক্লুশন, শর্ট টার্মে আমরা ব্লিপ দেখছি, কিন্তু লং টার্মে আমেরিকা ঘুরে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস। জি আমেরিকার পররাষ্ট্রনীতি, নিজস্ব নীতি নিয়ে নানা বিতর্ক থাকতে পারে, তবে আমেরিকার ইতিবাচক অনেক কিছুই আছে। বিশেষ করে অনুন্নত বিশ্বের জন্য যে সহায়তা আগে আমরা শুনতাম কিংবা পাওয়া যেত ইউএসএইড থেকে শুরু করে বিভিন্ন দাতার সংস্থাগুলোর মাধ্যমে, সেই বিষয়গুলো আবার হয়তো ফিরে আসবে। নানা ধরনের পলিসিতে আসলে নিত্য নতুন চেঞ্জ আসবে, এটি তো স্বাভাবিক। হয়তো পরীক্ষামূলকভাবে দেখা হচ্ছে, কিছু একটা করতে চাইছিল আমেরিকানরা, সেটি প্রেসিডেন্ট ট্রাম্প করে দেখতে চাইছেন। জি প্রফেসর, ইমিগ্রেশন রিলেটেড একটা জিনিস শুরু করলেন, আপনার যে ভিসা, স্টুডেন্ট ভিসা, এখানে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করেছে, আমি জানি না আপনি জানেন না, যারা এখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবে ওরা আরেকটা প্রভিশন অ্যাড করতেছে, তারা চেক করবে লোকাল কমিউনিটি গিয়ে তার মরাল ক্যারেক্টার কি, গুড মরাল ক্যারেক্টার। তার মানে স্টেটের আরেকটা জিনিস শুরু করার চেষ্টা করছে। মানে আলটিমেটলি অ্যান্টি ইমিগ্রেশন যে শুরু করেছে, এটা কিন্তু আমেরিকার জন্য ভালো হবে না। এই যে আমি ওদিন ইউটিউবে একজনের ইয়ে শুনছিলাম, H1 ভিসা বলে একটা ভিসা আছে, যেটা মানে ফরেন ট্যালেন্টকে দেশে আনার জন্য। সে এত সুন্দর করে ভদ্রলোক এক্সপ্লেন করেছে যে H1 যদি বন্ধ করে দেয়, আমেরিকার যে
টেকনোলজিক্যাল শ্রেষ্ঠত্ব, লিডারশিপ, এগুলো সব চলে যাবে। কারণ এই হাইটেক ওয়ার্ল্ডে ইউনিভার্সিটি টপ প্রফেসর গুলো আপনি যেই লাইনে দেখেন না কেন সবাই দেখবেন ইমিগ্রেন্ট, বিভিন্ন দেশ থেকে আসা। অন্য দেশ থেকে ব্রেন ড্রেন হচ্ছে আমেরিকাতে, আমরা লাভবান হচ্ছি, কিন্তু এটাকে আমরা বন্ধ করে দিয়ে যাচ্ছি। একটা ডাক্তার তৈরি করতে কত পয়সা লাগে, কিন্তু ডাক্তার এসে পাস করে মানে আমেরিকা অল্প খরচে একজন ভালো ডাক্তার পাচ্ছে। আমেরিকাতে ডাক্তার উৎপাদন করার চেষ্টা করে না, তারা রেস্ট্রিক্ট করে রাখে, কারণ ডিমান্ড সাপ্লাই বাড়লে আপনি আরো মেডিকেল স্কুল খুলবেন, এটা খুলতে দিচ্ছে না, কারণ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন একটা রোল করে রেখেছে, তারা নির্দিষ্ট নাম্বার মানে এডমিশন রাখবে, নির্দিষ্ট তারপর ডাক্তার এ করবে। কিন্তু আপনার তো ডিমান্ড বাড়তেছে, এখন ডিমান্ড বাড়লে আপনি শর্ট টার্ম সলিউশন কি, আপনার বাড়ি থেকে লোকজন আনবেন। তো এই ব্যাপারগুলো সোজা করে দিলে আমেরিকার জন্য মঙ্গল, এবং অনেকেই কিন্তু ফিরে যাচ্ছে তার দেশে। চায়না কিন্তু অ্যাট্রাক্টিং এ লট অফ আমেরিকান ট্যালেন্ট, দে আর গোইং ব্যাক টু চায়না, বলতে আমার দেশে আসো, ইউ গিভ দি সেম স্যালারি এন্ড ইউ উইল হ্যাভ এ বেটার লাইফ। তো এই জিনিসগুলো চিন্তা করছে, আমরা চিন্তা করছি তা না, এবং যারা পলিসি মেকার, তারা যারা কংগ্রেসের সিনিয়র, তারাও চিন্তা করছে। রিপাবলিকান ভিতরের অনেক যারা থিঙ্কিং গুড জিওপি মানে গুড ওল্ড পার্টি, তারাও চিন্তা করতেছে যে ট্রাম্প রিপাবলিকান পার্টি, Trump is one person is really contaminating Republican Party's ethos and something. A lot of Republicans don't like it. মাগা যারা মাগা সংখ্য আলটিমেটলি সবসময় তাদের খুশি রাখতে পারবে না, আলটিমেটলি তারাও তার বিরুদ্ধে রিভল্ট করবে। এবং আমার প্রেডিকশন আমি বললাম এখানে এই নেক্সট মিড টার্ম থেকেই শুরু হবে চেঞ্জ গুলো, যে ট্রাম্প যা ইচ্ছা তাই করতে পারবে না। সুপ্রিম কোর্টও দেখছে, সুপ্রিম কোর্টে তো দেশের অভিভাবক, যে যা কিছু করতেছে সবকিছু তাকে ব্ল্যাঙ্কেট চেক দেওয়া যাবে। এই যে আমরা বলতাম যে সুপ্রিম কোর্ট তার পকেটের আন্ডারে, আপনি এইটা একটা বড় টেস্ট, দিশা কোর্টকে নিয়ে সুপ্রিম কোর্ট কি বলে। আমার একটা প্রেডিকশন, সুপ্রিম কোর্ট বলে যে ট্রাম্প তাকে মানে বরখাস্ত করতে পারবে না, যদি একটা প্রভিশন আছে he can fire anyone who calls, বা তার বিরুদ্ধে একটা মর্গেজ লোন নিয়ে, এটা তো এলিগেশন, এটা তো এখনো মানে প্রমাণিত হয়নি, she is not convicted. If it is not convicted, how can you fire someone? Because এখানে যে ফেডারেল রিজার্ভের যে একটা ইন্ডিপেন্ডেন্স এর ব্যাপার আছে, এটা যে আমেরিকান ইকোনমি বা এখানে সবাই মনে করে আমেরিকা গুড প্লেস, সেফ প্লেস টু ইনভেস্ট, এটা কিন্তু একটা দারুণ ভাবে ইম্প্যাক্ট করবে। শুধু না, এটা অর্থনীতিকে ফরেন ক্যাপিটাল আমাদের দেশে আসার যারা এখানে নিয়ে আসে সেটাকে দারুণ ভাবে ইম্প্যাক্ট করবে। তো এই ব্যাপারগুলো দেখার আছে। উই আর লিভিং ইন এ ভেরি ইন্টারেস্টিং টাইম, উই হ্যাভ দিস ড্রামাটিক প্রেসিডেন্ট, এবং আমার কেন জানি মনে হয় যে গত no American president ever went to jail, but there's a chance that this guy, when he leaves his office, because so many people he made mad, so many তার মানে ভিতরে আছে অ্যাবসেন্টকে চাপা দিয়ে রাখার চেষ্টা করছে, এগুলো ফিরে আসবে। এবং সে কিন্তু বাই দ্য ওয়ে ইজ এ কনভিক্টেড ম্যান, আপনি জানেন তো, ইজ এ কনভিক্টেড ম্যান হু ইজ স্টিল রানিং দি কান্ট্রি। যদি তার মানে কনভিকশন যে নিউ ইয়র্কের যে যেটা হয়েছে এটা এভিডেন্স আছে, কিন্তু লিসা কিন্তু কনভিক্টেড না, তাকে সে ফায়ার করছে। এই যে কর্তৃত্ববাদী, এই যে ন্যাশনালিস্টিক, এটা আমেরিকান ইথোসে নাই, এটা আমেরিকান ডিএনএ না। আমি বিশ্বাস করি এটা চেঞ্জ হবে, এটা সাময়িক, বা এটা আমেরিকার জন্য মঙ্গল হবে যদি আমরা সেদিকে। নিঃসন্দেহে আমরা হয়তো সময় পেলে প্রত্যেকটা দিনই আমরা আলোচনাটা একটু বাড়াতে চাই, কিন্তু সময় শেষ হয়ে গেছে। মোহাম্মদ মালিক এবং প্রফেসর ডক্টর কবির হাসান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। এবং নিঃসন্দেহে আমেরিকার ইতিবাচক দিকগুলো, ইতিবাচক যে মহানুভবতার জন্য আমেরিকা বিশ্বব্যাপী সমাদৃত, অনেকের কাছে সমাদৃত, সেই বিষয়গুলো আমেরিকা তার মূল্যবোধ, তার চেতনায় ফিরিয়ে আনবে, এটি তো প্রত্যাশা আসলে করাই যায়। আপনাদের দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।